নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরও একবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আর যখন গুরুত্বপূর্ণ বিষয় আসে তখন অবশ্যই সাবজেক্ট তো একটাই হয়, সেটা আপনার স্বাস্থ্য। কিভাবে আপনাকে ভালো রাখা যায়, কিভাবে আপনার স্বাস্থ্যকে ভালো রাখা যায়, কিভাবে আপনার শরীরের প্রত্যেকটা অর্গানকে দীর্ঘদিন সুস্থ রাখা যায়, কিভাবে আপনার স্কিন, আপনার হেয়ারকে ভালো রাখা যায়, কিভাবে আপনার মানসিক দুশ্চিন্তা থেকে আপনাকে রক্ষা দেওয়া যায়, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি। এমনকি মানসিক দুশ্চিন্তার একটা বড় কারণ থাকে যে অপারেশন, আমাকে অপারেশন করতে হবে, এই দুশ্চিন্তা অনেকে রাতের ঘুম উড়ে যায়। তো সেখান থেকেও কিন্তু এনবিপি আপনাদের পাশে দাঁড়িয়েছে যে কোনো রকম অপারেশন ছাড়া আপনি নিজেকে ভালো রাখতে পারবেন। ইনজেকশনের কোনো প্রয়োজনীয়তা নেই, শুধুমাত্র আয়ুর্বেদ মেডিসিন কিন্তু আপনার জন্য মিরাকেলি কাজ করতে পারবে। তবে সেই মেডিসিনকে কিন্তু অবশ্যই হতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের নিজস্ব মেডিসিন। আর এই মেডিসিন আপনি কখন পাবেন? যখন আপনি পৌঁছে যাবেন এনবিপির চেম্বারে। প্রত্যেকটি জেলায় কিন্তু চেম্বার রয়েছে এবং অনেক জেলায় কিন্তু 2টি 3টি 4টি পর্যন্ত কিন্তু আমাদের চেম্বার রয়েছে। চেম্বার কিন্তু দিকে দিকে অনেকেই শুনে বলে এত চেম্বার, সত্যি এত চেম্বার। দেখুন, তারপরও চেম্বার করার প্রয়োজনীয়তা আমাদের রয়ে যাচ্ছে, কারণ আপনাদের চাহিদা, আপনাদের ভালোবাসা, আপনাদের ভালো হওয়ারই সুখবরটা। এবং যখন আপনারা নিজেরা ভালো থাকেন, আপনারা আরও 10 জনকে জানান যে আমরা ভালো আছি, চলো আমাদের মতন তোমরাও ভালো থাকো। এজন্য অবশ্যই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমাদের তরফ থেকে আপনাদের জন্য প্রচুর ধন্যবাদ থাকে যে আপনারা আমাদের পাশে আছেন বলেই এনবিপি কিন্তু এগিয়ে যাচ্ছে। আপনাদের জন্য আজকে আপনাদেরই কিছু সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। প্রত্যেক দিনের মতন আজকেও আপনাদের জন্য একটি বিষয় তো থাকবে, এবং বিষয় মানে গুরুত্বপূর্ণ অর্গান আমাদের কিডনি। আমাদের শরীরে 2টি কিডনি থাকে এবং আমরা সেটা প্রত্যেকেই জানি কিডনির যত্নের প্রয়োজনীয়তা রয়েছে। সবটা নিয়ে সময় পেলে আলোচনা করব, কিন্তু যেটা আমাদের আজকে মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে কিডনিতে স্টোন। কিডনির মধ্যে স্টোনটা এলো কোথা থেকে? এটা তো একটা লাখ টাকার প্রশ্ন। তো এই প্রশ্ন দিয়েই আমরা আলোচনা আজকে শুরু করব। অ্যাকচুয়ালি কিডনি স্টোন আমরা যেটা বুঝি, স্টোন মানে হচ্ছে আমাদের একটা পাথর। সেই পাথরটা আমাদের শরীরের মধ্যে ফর্মেশন হয় মেনলি, সেটা বিভিন্ন জায়গায় হতে পারে, যেটা যেমন গলব্লাডারও হতে পারে, তার সাথে সাথে কিডনিও। যেহেতু আজকে কিডনি নিয়ে আলোচনা হচ্ছে, তো কিডনিতে এই স্টোনটা ফর্মেশনটা হয় কিভাবে? মেনলি হচ্ছে যখন আমাদের কিডনির ফাংশন যদি আমাদের কোনো রকমভাবে হ্যাম্পার হয়, কোনো রকমভাবে যদি ফাংশনটা ঠিকঠাক মতো না হয়, এবং তার সাথে সাথে যদি আমাদের ফিল্টারিংটাও ঠিকঠাক মতো না হয়, কি হয়, আমাদের ইউরিনের মধ্যে কিছু ব্যাড মিনারেল এবং কিছু সল্ট আমাদের অলরেডি ওখানেতে জমতে থাকে। তো এই মিনারেল এবং সল্ট, এই দুটো জিনিস আমাদের একটা স্টেজে গিয়ে দেখা যায় যে যদি আমাদের ঠিকঠাক মতো ফিল্টারটা না হয়, যদি আমাদের বাজে যে আমাদের মিনারেল এবং বিভিন্ন রকমের ক্রিস্টাল আছে সেগুলো যদি আমাদের না বেরোয় ইউরিনের মাধ্যমে, তখন কি হয়, আমাদের ইউরিনারি প্যাসেজের মধ্যে সেই জিনিসটা একটা ক্রিস্টাল আকার নেয়। ক্রিস্টাল মানে একটা শক্ত ধরনের জিনিস। তো সেটা ধীরে 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 ফর্মেশন হয় এবং সেটাই পরবর্তী ক্ষেত্রে আমাদের কিডনি থেকে আমাদের ইউরিনারি ব্লাডার পর্যন্ত এই প্যাসেজের মধ্যে কোনো না কোনো একটা জায়গায় গিয়ে সেখানেতে অবস্থান করে এবং সেটা বলি যে কিডনিতে স্টোন। তো এই কিডনিতে স্টোন, এই জিনিসটার ফর্মেশন হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে। যেমন হচ্ছে আমরা আমাদের শরীরে এক্সেসিভ ক্যালসিয়াম, এক্সেসিভ অক্সালেট বলে এক ধরনের জিনিস থাকে, এবং ইউরিক অ্যাসিড। এই তিনটে জিনিসের যদি এক্সেসিভ মাত্রায় থাকে এবং তার সাথে যদি ব্যাড মিনারেলস যদি আমাদের জমা হয়, সেইগুলো একে একে কী হয়, ক্রিস্টালের আকার নেয়, শক্ত আকার নেয়। সেই জিনিসটা থেকে এই প্রবলেমগুলো আসে। এবার এই কিডনি স্টোনের ফর্মেশনের পেছনেও কারণগুলো আলাদা আলাদা থাকে। এই যে আমি 3টে নাম বললাম, যে এক হচ্ছে ক্যালসিয়াম, দ্বিতীয় হচ্ছে অক্সালেট, তৃতীয় হচ্ছে আমাদের ইউরিক অ্যাসিড। এই 3 ধরনের যদি আমরা স্টোনকে আলাদা আলাদা দেখি, তার কিন্তু কারণ থাকে আলাদা আলাদা। এই ক্যালসিয়াম স্টোন যেটা আমাদের একদম নর্মাল, মানে খুব কোন জিনিস, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে যখনই স্টোন হয় তার পেছনে হয়তো ক্যালসিয়াম একটা কারণ থাকে। এইটা নয় যে আমাদের শরীরের মধ্যে এক্সেসিভ ক্যালসিয়াম জমছে বলে সেই জিনিসটা হচ্ছে, সেইটা কারণ নয়। ক্যালসিয়ামের পেছনে কি থাকে, যে আমাদের শরীরের মধ্যে যদি ক্যালসিয়ামটা ঠিকঠাক মতো সিনথেসাইজ না হয়, সেখান থেকে এই জিনিসটা আসে। এবং এর সাথে সাথে আমরা দেখি যে অনেক সময় আমরা বারবার ধরে আলোচনা করি অন্যান্য ক্ষেত্রে, যে কারুর ব্যথা হচ্ছে,
কারুর জয়েন্টে পেন আছে, আমরা করি যে আমরা কোনো কিছু ট্রিটমেন্ট না করে, কোনো কিছু না জেনে আমরা দোকান থেকে কি করি, আমরা পেন কিলার নিই এবং সেখান থেকে একটা করে ক্যালসিয়াম দিয়ে দেয় এবং ভিটামিন ডি দিয়ে দেয় বা ভিটামিন D3 দিয়ে দেয়। তো আমাদের শরীরের মধ্যে যদি এক্সেসিভ ভিটামিন D3 জমা হয়, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে এই ক্যালসিয়াম জাতীয় যে স্টোন ফর্মেশন হয় সেই জিনিসটা আসে। এছাড়া যদি আমরা দেখি অক্সালেট যদি আমাদের হয় যে আমরা যদি এক্সেসিভ হারে যদি আমাদের ভিটামিন সি যদি আমরা ইনটেক করি, ভিটামিন সির বিভিন্ন রকম ফলের মধ্যে থাকে, বিভিন্ন রকম ভেজিটেবলের মধ্যে থাকে, সেইগুলো যদি এক্সেসিভ হয়ে যায় সেখান থেকে কিন্তু আমাদের এই অক্সালেট জাতীয় স্টোনটা ফর্মেশন হয়। এছাড়া ইউরিক অ্যাসিড আমরা যদি এক্সেসিভ পরিমাণে যদি আমরা প্রোটিন ইনটেক করি, এক্সেসিভ পরিমাণে প্রোটিন, কারণ এখন দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে আমরা শরীর চর্চার জন্য আমরা বিভিন্ন জায়গায় জিমে যাচ্ছি, বিভিন্ন জায়গায় শরীর চর্চার জন্য যাচ্ছি, সেখানে কি হয় আমাদের এক্সেসিভ একটা প্রোটিন ইনটেকের একটা হ্যাবিট এখন হয়ে গেছে। তো সেখান থেকে কিন্তু আমাদের এই স্টোনের ফর্মেশনটা আমাদের তৈরি হয়। তো এই 3 ধরনের যে স্টোনের ফর্মেশন, তার কারণ যেমন আলাদা, তার সিমটমগুলো আলাদা থাকে। আমি সেটা নিয়ে আসছি, ফোনটা ধরে নিই। অবশ্যই কিডনিতে স্টোন এই সমস্যা কিন্তু অনেকেরই রয়েছে। তো কিডনিতে স্টোন নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তবে আপনাদের যে কোনো রকমের কোয়ারির জন্য আপনারা সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে এখানে কথা বলতে পারেন, বা এনবিপির নাম্বার কোনটা, এটা আবার অনেকে প্রশ্ন করছেন, তাদের জন্য বলবো দেখুন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এনবিপি বলে যে নাম্বারটি যাচ্ছে 9830235527 বা 37, সেটা এনবিপির নিজস্ব নাম্বার। যাই হোক, আলোচনায় ফিরবো, তবে তার আগে কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? আমি মিনতি দাস বলছি, রানাঘাট থেকে। রানাঘাট থেকে বলুন দিদি ভাই, কি প্রবলেম? আমার একটু পেটের সমস্যা নিয়ে ডাক্তারের সাথে কথা বলি। কতদিনের সমস্যা বলুন? হ্যাঁ বলুন, টিভিটা কমান, আগে ভলিউমটা মিউট করুন। আমার পেটে খুব তোমার পাতলা পায়খানার সময় হচ্ছে, সময় আবার দই দই মতো পায়খানা হচ্ছে। আচ্ছা, আপনার গ্যাস অম্বলের সমস্যা কি থাকে? টিভিতে শুনছেন, গ্যাস অম্বল হয়? তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, গ্যাস অম্বল হয়। আচ্ছা, শুনুন, এর জন্য কি আপনি কোনো রকম আল্ট্রাসোনোগ্রাফি বা কিছু করেছেন? কোনো রকম লিভার ফাংশন টেস্ট করেছেন? হ্যাঁ, এর আগে করেছিলাম, তখন ফ্যাটি লিভার পাওয়া গেছিল। হ্যাঁ, এটাই থাকবে, কারণ এটা কমন জিনিস। আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। এটাই হচ্ছে পেছনে কারণ থাকে। কারণ আমরা বারবারই বলি যে কোনো রকম পেটের সমস্যা যদি দেখা যায়, যদি আমাদের ডাইজেশন যদি ইনডাইজেশন হয়, আমাদের ডাইজেশন যদি ঠিকঠাক মতো না হয়, এবং সেখান থেকে কিন্তু আমাদের এই যে ল্যাকটিনের যে সমস্যা, সেই সমস্যাগুলো ডে বাই ডে বাড়ে। কারোর ক্ষেত্রে কনস্টিপেশন হয়, কারোর ক্ষেত্রে লুজ মোশন দেখা যায়। এছাড়াও যদি গ্যাস অম্বলের সমস্যা দীর্ঘদিন ধরে থাকে, তাহলে অবশ্যই সেখানেতে একটা টেস্ট করে নেওয়া দরকার, যেটা আপনি বললেন করেছেন। এর পেছনে কারণ থাকে দুটো, এক হচ্ছে ফ্যাটি লিভার, আর না হলে থাকে আমাদের স্টমাকের কোনো রকম ইনফেকশন, কিংবা স্টমাকেতে এক্সেসিভ পরিমাণে আমাদের অ্যাসিড ফর্মেশন করা। তো এই দুটোই কারণ থাকে। যেহেতু আপনি রিপোর্ট করেছেন, আপনার সামনে কারণটা একদম চলে এসেছে যে কি কারণের জন্য আপনার এই প্রবলেমটা হচ্ছে। তো এরপর আমি জানি না আপনি ট্রিটমেন্ট করছেন কিনা, কিংবা আপনি ট্রিটমেন্ট করে হয়তো বা লাভ পাচ্ছেন না। যদি আপনি লাভ না পান, অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, এবং খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, যেটা আপনাকে আজীবন ধরে করতে হবে না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যদি সেই ট্রিটমেন্টটা ঠিকঠাক করেন, এবং যেরকম আমরা বলে দেবো ডায়েট, সেরকম মতো যদি আপনি চলেন, দেখবেন একটা সময় গিয়ে এই ফ্যাটি লিভার আপনার ঠিক হয়ে গেছে, এবং ভবিষ্যতে যাতে আপনার এই প্রবলেমটা না হয় সেই ব্যবস্থা আমরা করে দেবো। তার জন্য যেটা করতে হবে, আপনাকে হেল্পলাইন নাম্বারে একবার যোগাযোগ করতে হবে। আপনি ফোন করুন, কোন জায়গাটা সুবিধে হবে। রানাঘাট থেকে অনেক কাছাকাছি চেম্বার আছে, যেটা আপনার সুবিধে হবে সেই জায়গায় এসে একবার দেখা করুন। আর আসার সময় রিপোর্টটা নিয়ে আসবেন। সেই রিপোর্টটা দেখার পর আমরা বলে দেবো যে কতদিনের মধ্যে আপনি সুস্থ হবেন। একদম। আর রানাঘাটের খুব কাছাকাছি খুব পপুলার একটি চেম্বার আমাদের কৃষ্ণনগরের চেম্বার, এবং সেখানে প্রচুর মানুষের ভিড় কিন্তু হয়। তো কৃষ্ণনগরে যেরকম আপনি যোগাযোগ করতে পারেন, আবার ডাক্তারবাবু যেটা বোঝানোর চেষ্টা করছেন, আপনি যদি চান মধ্যম গ্রামেও কিন্তু চলে আসতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে নদিয়ার বন্ধুরা কিন্তু কৃষ্ণনগর চেম্বারেই যোগাযোগ করছেন। কিডনিতে স্টোন এই বিষয়ের কিছু ধাপ নিয়ে আলোচনা করছিলাম, আর একটু শুনবো ডাক্তারবাবু। হ্যাঁ, এবার আমাদের কি হয়, কিছু কিছু সময় এই যে আমাদের স্টোন ফর্মেশন হচ্ছে শরীরের মধ্যে, আমরা কিন্তু কিছু কিছু সিমটম আগে থেকে পাই, কিন্তু সেই জিনিসটা আমরা অনেক সময় কি হয় সেই মতো করে আমরা লক্ষ্য করি না, বা সেই মতো করে আমরা দেখি না। তার ফলে কি হয়, সেই স্টোনের সাইজটা বাড়তে থাকে। এবার একটা জিনিস শুরুতে আমরা বলে রাখি, যেটা হচ্ছে, ধরুন কোনো পেশেন্ট যদি আসে,
যে একটা স্টোনের সাইজ এমন হয়ে গেল যেটা আমাদের ইউরিনারি সিস্টেমটাকে ব্লকেজ করে দিয়েছে, তার ইউরিন হচ্ছে না, ইনস্ট্যান্ট ইউরিন বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি শুরুতেই বলে রাখছি, সেক্ষেত্রে যে দিন ধরে ইউরিন হচ্ছে না, 3 দিন ধরে ইউরিন হচ্ছে না, সেখানে কিন্তু এমার্জেন্সি ব্যবস্থা আপনাকে নিতে হবে যদি আপনার ব্লকেজ হয়ে যায়। এছাড়া যদি আপনার এমএম এ থাকে কিংবা সেন্টিমিটারেও থাকে, সেই জায়গায় কিন্তু আমাদের মেডিসিনস দারুণভাবে কাজ করে, যেখানেতে আপনার কোনো রকমভাবে অপারেশনের জায়গায় যেতে হবে না এবং আপনার ইউরিনের মাধ্যমেই সেটা বেরিয়ে যাবে। এই দুটো জিনিস শুরুতেই বলে রাখলাম এই কারণের জন্য, কারণ আমরা যেটা ট্রিটমেন্ট করি আমরা বারবারই বলি যে আমরা একটা স্বচ্ছতার সাথে ট্রিটমেন্ট করি। এই নয় যে সমস্ত কিছু বলে দেবো যে হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে, দেখছি দেখবো, এরকম নয়। আমরা সেই জিনিসই হাতে রাখি যেই জিনিস আমরা পারবো। তো সেই ক্ষেত্রেই বলে রাখি, যেখানেতে ইউরিন ব্লকেজ হয়ে গেছে, একদম ব্লকেজ, যা তার ইউরিন হচ্ছে না, স্টপ হয়ে গেছে, সেখানে কিন্তু আপনাকে এমার্জেন্সি ব্যবস্থা নিতে হবে। এবং এরপর আমি আসছি যে সিমটমগুলো কি কি ভাবে আপনি দেখতে পাবেন। অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক, যে কি করে আপনি বুঝবেন যে আপনার কিডনিতে ধীরে ধীরে একটা স্টোন তৈরি হচ্ছে। অবশ্যই সেই বিষয়ে আমরা নজরপাত করব, তবে তার আগে কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। শুভ দুপুর। বলুন, কে বলছেন? বারাসাত থেকে বললাম দিয়ে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যার জন্য ফোন করলেন? সমস্যা হচ্ছে রাতে যখন খাবার খেয়ে ঘুমোতে যাই তখন ঠিকঠাক খাবার খেতে পারি, যতটুকু পরিমাণে খাওয়া উচিত তার থেকেও বেশি খাওয়া যায়, কিন্তু সকালের দিকে এবং দুপুরের দিকে একদম খেতে ইচ্ছা করে না। আচ্ছা। এবং খাওয়া করে খাই তাহলে বদহজম হয়ে যায়, একটা গা বমি ভাব থেকে যায়। আর আমার যে কাজটা দীর্ঘক্ষণ বসে কাজ, লেখা মানে কাগজপত্রে লেখালেখি করে, এই সমস্ত কাজের মধ্যে দিয়ে আমাদের জীবনটা কাটাতে হয়। আচ্ছা, তো প্রথমত আপনাকে একটা কথাই বলবো যে আপনার যেহেতু বসে কাজ, আপনাকে যেটা করতে হবে একটুখানি শরীরচর্চা করতে হবে। সেটা করা হয় দাদা, ওটা আপনার রাতের দিকে ফেরার পর একটু করেই। আচ্ছা, দিতে হয় না। আচ্ছা, আপনি কি কোনো রকম আল্ট্রাসোনোগ্রাফি বা এলএফটি বা লিভার ফাংশন টেস্ট কোনো রকম কিছু করেছেন? না। আচ্ছা, দেখুন রাতের দিকে যাই খাই হজম হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। ওনার যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে ঠিক আছে রাতের দিকে উনি খাচ্ছেন, ওনার হজম হয়ে যাচ্ছে, সকালের দিকে যখন উনি যে আওয়ার্সটা আমাদের ওয়াকিং আওয়ার্স থাকে, সেই আওয়ার্সটা আমরা ওনার যেটা মেনলি পেশা সেটা হচ্ছে এক জায়গাতে স্টেবল থাকা বা এক জায়গাতে বসা, বা মাঝে মাঝে হয়তো শরীরচর্চা করছেন। ওনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটুখানি হাঁটা চলা, একটুখানি মর্নিং ওয়াক কিংবা একটুখানি ইভিনিং ওয়াক ওনাকে একটুখানি রাখতে হবে। কারণ আমাদের এই যে ডাইজেশন ব্যাপারটা অনেক সময় কী হয়, আমাদের শরীরের একটু মুভমেন্টের ওপরতেও একটুখানি ডিপেন্ড করে। যদি আমরা খাওয়া দাওয়া খেলাম, এক জায়গায় বসে রইলাম, সেখানে কিন্তু একটুখানি হ্যাম্পার করে আমাদের ডাইজেশনের দিক থেকে। এছাড়াও যেটা বলবো যে যদি এটা আপনার দীর্ঘদিনের প্রবলেম হয়, যদি এটা আস্তে আস্তে দেখা যায় যে বাড়ছে জিনিসটা, বা এই জিনিসটা অনেক দিন ধরে আপনার আছে, তাহলে কিন্তু এর পেছনে যা কারণ থাকে, যেটা বারবারই আমরা বলি যে এর পেছনে হয়তোবা আপনার ফ্যাটি লিভার থাকতে পারে, হয়তোবা আপনার হেপাটোমেগালি থাকতে পারে, লিভারের সাইজটা হয়তো বড় হতে পারে, সেই জিনিসটাকেও একটুখানি দেখতে হবে। তো আপনি একটা এলএফটি করিয়ে নিন, লিভার ফাংশন টেস্ট করে নিন, আর না হলে একটা আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে নিন। সেই রিপোর্টটা নিয়ে একবার আমাদের সাথে যোগাযোগ করুন, তাহলে আমরা ডেফিনেটলি বলে দিতে পারবো যে হ্যাঁ এক্স্যাক্টলি আপনার কী কারণের জন্য হচ্ছে। কারণ আপনার পেটের জিনিস এটা বাইরে থেকে বলাটা খুবই মুশকিল, তো সেই কারণের জন্য একটা আল্ট্রাসোনোগ্রাফি করুন কিংবা একটা লিভার ফাংশন টেস্ট করে নিন। সেটা করে একবার আমাদের সাথে যোগাযোগ করুন। বারাসাত থেকে বলছিলেন, কাছেই আমাদের চেম্বার আছে, সেখানেতে এসে যোগাযোগ করুন, আপনাকে বলে দেওয়া হবে কিভাবে থাকলে আপনি সুস্থ থাকবেন। একদম। এবং তার পাশাপাশি আরো একবার আমাদের বন্ধুদের বলবো যে প্রত্যেকটি জেলায় কিন্তু আমাদের চেম্বার রয়েছে, চেম্বারের দিকটা আমরা একটু আলোকপাত করবো। তবে টিভিতে যাওয়ার নাম্বারগুলো প্লিজ কেউ নোট করতে ভুলবেন না, কারণ কোনো কারণে যদি আমার বলা অ্যাড্রেসটা আপনারা না শুনতে পান, কোনো অসুবিধা নেই, হেল্পলাইন নাম্বারে যদি আপনারা ফোন করেন আপনাদের সম্পূর্ণভাবে কিন্তু সহযোগিতা করে দেওয়া হবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা? সমস্যা বলতে ঠান্ডাতে প্রচন্ড ভাবে ব্যথা হচ্ছে। আচ্ছা, ব্যথা হচ্ছে। ব্যথা কোথায় হচ্ছে? হাঁটু। এর আগেও কি ছিল? এর আগে ছিল না। আচ্ছা, এই রিসেন্ট ব্যথাটা আসছে?
আচ্ছা, ব্যথাটা কি সারাক্ষণই থাকছে? রাতের দিকে থেকে পেয়েছি। রাতের দিকে। আর সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন কি ব্যথাটা থাকে না থাকে না? হ্যাঁ, ব্যথা থাকে। ব্যথা থাকে, তারপরে একটু আস্তে আস্তে হাঁটাচলা করলে কম হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এছাড়া আর কোনো রকম সমস্যা? ঠিক আছে, আপনি শুনতে থাকুন। যদি আপনার রিসেন্ট এই প্রবলেমটা এসে থাকে, যে কারণ এই যে আপনাকে কয়েকটা সিমটম বললাম, যে আপনার সকালবেলা যখন ঘুম থেকে ওঠেন তখন ব্যথাটা থাকে কিনা আপনি বললেন হ্যাঁ, এবং তারপর একটু আস্তে আস্তে মুভমেন্ট করলে সেই ব্যথা যন্ত্রণাটা কমে যায়। তো এটা কিন্তু একটা ফার্স্ট আর্লি চেঞ্জ, একটা হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জের একটা আর্লি সাইন। হয়তো বা এটা ডিজেনারেটিভ চেঞ্জ আপনার শুরু হয়। অনেক সময় কি হয়, আমাদের শরীরের মধ্যে যদি অস্টিও আর্থারাইটিসের কোনো রকম লক্ষণ থাকে, সেটা হয়তো অনেক সময় কি হয়, ঠান্ডার সময় গিয়ে সেটার বহিঃপ্রকাশটা অনেক সময় বেশি দেখা যায়। হয়তো বা আপনার সেরকম মতো নেই, কিন্তু একটা আর্লি ডিজেনারেটিভ চেঞ্জের সাইন একটা পাওয়া যাচ্ছে, যেটা আপনার কথা শুনে বোঝা গেল। এবার সেই জিনিসটাকে কনফার্ম করতে হবে। তখন আমরা কনফার্ম হতে পারবো যখন আপনি একটা হাঁটুর এক্সরে করবেন। তো আপনি একটা হাঁটুর এক্সরে করান, এক্সরে করে আমাদের সাথে এসে একবার যোগাযোগ করুন। যদি এটা আর্লি ডিজেনারেটিভ চেঞ্জ হয়, তাহলে যদি এটা শুরুতেই আমরা সেটাকে জেনে সেটা যদি ট্রিটমেন্ট আমরা করে দিতে পারি, তাহলে সেটা কিন্তু পরবর্তীতে অস্টিও আর্থারাইটিসের সেই ফর্মটা নেবে না, যেটাতে আপনাকে খুব ব্যথা যন্ত্রণা হবে, সেটা আপনাকে সহ্য করতে হবে, যেটা অসহ্যর বাইরে চলে যাবে, সেটা কিন্তু হবে না। তো সেই জায়গাটাতে বলবো যে আপনি এখনই একটা এক্সরে করে নিন, নিয়ে আপনি আপনার কাছাকাছি যে সেন্টার হবে সেখানে এসে রিপোর্টটা দেখান আমাদের কাছে। আমরা বলে দেবো যে কী করলে আপনি ভালো থাকবেন, এবং যদি রোগটা আপনার আসেও তাহলে কী করলে আপনি সুস্থ হবেন। কি করলে আপনি সুস্থ হবেন, সব থেকে বড় উপায় হচ্ছে যোগাযোগ করলে আপনি সুস্থ হবেন। আর যোগাযোগ করার উপায়টাই আপনাদের একটু জানিয়ে রাখি। চেম্বার কিন্তু বহু জায়গায় রয়েছে, যেমন বোলপুরে কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। রায়গঞ্জ এবং শিলিগুড়ি, কোচবিহার, গঙ্গারামপুর, নর্থ বেঙ্গল জুড়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। একটু ফোন করে যোগাযোগ করে নেবেন। আপনারা বহরমপুর এবং কৃষ্ণনগরে অবশ্যই ডক্টর এ হালদারকে কিন্তু পাচ্ছেন, যোগাযোগ করবেন। বনগাঁয় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। ডিব্রুগড়ে ডক্টর বি শর্মাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনারা পেয়ে যাচ্ছেন হলদিয়ায় ডক্টর এ হালদারকে। মেছেদায় পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন আসানসোলে ডক্টর বি শর্মাকে। বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন আরামবাগে ডক্টর এ হালদারকে। বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে। খড়গপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন আগরতলায় ডক্টর বি শর্মাকে। শিলচরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। দিল্লি এবং মুম্বাই কিন্তু অবশ্যই থাকেন ডক্টর বি শর্মা। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এছাড়া কিন্তু রয়েছে আরো অনেকগুলি চেম্বার, যেরকম আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হেড অফিস মধ্যমগ্রামে, ল্যান্সটাউনেও আপনারা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আপনারা কিন্তু শোভাবাজারে পাচ্ছেন, খিদিরপুরে পেয়ে যাচ্ছেন, হাওড়ার বন্ধুরা শিবপুর, বালচিপুরি বাজার, দাসনগর এবং বেলুড়ে পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা অবশ্যই কিন্তু আমতলায় পাচ্ছেন। তো যে কোনো চেম্বারে আপনারা যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন 9830235527 বা 37। তার পাশাপাশি অবশ্যই আমরা সিমটমের দিকে যাব, কিন্তু তার আগে একটা ভালো সিমটম রয়েছে, সেটা হচ্ছে আমাদের জন্য, প্রত্যেকের জন্য গুড নিউজ। সেটা হচ্ছে যে গঙ্গাসাগর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং ধানবাদ আবার ডাক্তারবাবুর নতুন পরিকল্পনা। এটা আমাদের বন্ধুদের জন্য খুব বড় খবর, কারণ অনেক ক্ষেত্রে পুরুলিয়া থেকে বা অন্যান্য জায়গা থেকে বন্ধুদের অনেকটা দূরে পাড়ি দিতে হয়, দূরে আসতে হয় ডাক্তারবাবুদের সঙ্গে দেখা করার জন্য। সেই উদ্দেশ্যেই কি আরো 4টি জায়গার অ্যানাউন্সমেন্ট? হ্যাঁ, অবশ্যই, কারণ অনেক পেশেন্ট আসে, আমরা যখন যাই বলেন যে এই জায়গা থেকে আসাটা খুব মুশকিল হয়ে যায়, যেমন গঙ্গাসাগর, ওখান থেকে আসাটা মুশকিল হয়ে যায়। পুরুলিয়া, এর সাথে সাথে যেটা আছে আমাদের ধানবাদ, তো এই জায়গাগুলো থেকে আসাটা খুব মুশকিল হয়ে যায়, তো ওনারা বলেন। তো সেই কারণে আমরা দেখলাম একটা শিডিউল ঠিক করলাম সবাই মিলে বসে, যে হ্যাঁ যদি ওই জায়গাটাতে করা যায়। তো সেটা আমরা পরিকল্পনা নিয়েছি। আমরা ডেটটা খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট করে দেবো, যে কোন সময় আমরা এক এক করে কোন জায়গাটাতে ওপেনিং করছি। তো আশা করছি ওনারা যেহেতু আসতে পারছেন না, ওনাদের কাছে যদি আমরা পৌঁছতে পারি, ওনারা যদি এই ট্রিটমেন্ট নিয়ে যদি ভালো থাকেন, সেটা আমাদেরও ভালো লাগবে। এবং খুব তাড়াতাড়ি আমরা অ্যানাউন্সমেন্ট করছি যে কোন সময়টাতে আমরা এই জায়গাগুলোতে ওপেনিং করব। একদম। তবে আপনি হয়তো অধীর আগ্রহে বসে রয়েছেন যে কিডনিতে আমার স্টোন হলো না, তো আমার একটু ব্যথা হচ্ছে, তার মানে এটা কিডনি স্টোনের সিমটম না তো? তো ডাক্তারবাবু থেকে অবশ্যই শুনবো।
কিডনি স্টোন যেটা প্রথমত আমাদের সিমটম দেবে সেটা হচ্ছে যে আমাদের যখন ইউরিনে যাব তখন ইউরিনটাতে কি হবে যে আমাদের একটুখানি পেন অনুভব হবে এবং ইউরিনটা ক্লিয়ার হবে না, মনে হবে কিছুটা রয়ে গেল, বা হয়তো একবার ইউরিন গেলাম তারপরে আবার কিছুক্ষণ পরে একবার যেতে হলো এবং সঙ্গে পেন। এছাড়া যেটা হবে আমাদের ঠিক পিঠের দিকে মানে ব্যাকেতে আমাদের পাঁজরের ঠিক তলার দিকটাতে, পেছনের দিকে পাঁজরের ঠিক তলার দিকটাতে আমাদের একটা পেন অনুভব হবে। সেই পেনটা হয়তো বা এই নয় যে ইনস্ট্যান্ট সারাক্ষণ থাকবে, হয়তো কখনো কখনো এটা হলো আবার সেটা সাবসাইড করে গেল, অনেক সময় দেখা যাবে সেটা 10 মিনিট ধরে টানা হলো আবার সেটা সাবসাইড করলো, অনেক সময় দেখা যায় যদি খুব আর্লি স্টেজ মানে খুব যদি আগের স্টেজে চলে যায় স্টেজ 2, 3 সেখানে দেখা যাবে যে পেনটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে, কিন্তু শুরুতে মাঝে মাঝে পেন হবে এবং সেই পেনটা সাবসাইড করে যাবে। এর সাথে সাথে দেখা যাবে যে যদি আমাদের স্টোনটা একটুখানি ফর্মেশন হয়তো বেড়ে গেল, সেখানেতে দেখা যাবে যে আমাদের ইউরিনের যে কালারটা সেটা সারাক্ষণ দেখা যাবে যে একটা ডিপ ইয়েলো কালারের একটা থাকবে, এবং তার সাথে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে ব্লাডও আসতে পারে ইউরিনের সাথে, এবং তার সাথে সাথে একটা ওয়েট লসও থাকবে, তার সাথে এই সিমটমগুলোর সাথে সেটা থাকবে, এবং একটা নসিয়া মানে একটা ভমিটিং টাইপের গা গুলোনো টাইপের ভাব সারাক্ষণই থাকবে। তো এই যে প্রবলেমগুলো মেনলি একটা পেন অনুভূতি হবে, তার সাথে সাথে ইউরিনের একটা প্রবলেম হবে। অনেক সময় দেখা যাবে যে যখন ইউরিনেতে যাচ্ছে তখন দেখা যাবে যে একটু ফদি টাইপের ইউরিন হচ্ছে, তো সেখান থেকে কিন্তু এই সিমটমগুলো আসে। তো সেখানেতে যদি আমরা শুরুতেই একটা ইউরিনের টেস্ট করে নিতে পারি, যে হ্যাঁ সেখানে দেখা যাবে যে একটা ওয়ার্ড আসবে ইউরিনের টেস্টের সঙ্গে, যে সেখানে ইউরিনের মধ্যে একটা ক্রিস্টাল ফর্মেশন হচ্ছে। এই যে ক্রিস্টাল কথাটার মানে আমি শুরুতেই বলেছিলাম যে যখন আমাদের কিডনি ফর্মেশন হয়, কিডনিতে যখন স্টোন ফর্মেশন হয় তখন কি হয়, আমাদের কিছু ব্যাড মিনারেলস আর সল্ট এই দুটো মিলিয়ে একটা ক্রিস্টাল ফর্মেশন করে। ক্রিস্টাল কথাটার মানেই হচ্ছে একটা শক্ত জিনিস, এবং সেটা দেখবেন যখন আমরা ইউরিনের টেস্ট দিই ফার্স্টে তখন দেখা যায় যে ওখানেতে ক্রিস্টাল ফর্মেশন হচ্ছে, তার মানে আপনার স্টোন ফর্মেশনটা চালু হয়ে গেছে। তারপরে আমরা সেটাকে কনফার্মেশনের জন্য কি করি, যে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করতে দিই, সেখানেতে দেখা যায় যে হ্যাঁ স্টোনের ফর্মেশন আছে, এবং সেখান থেকে আমরা আন্দাজ লাগাই যে কত সাইজের স্টোনটা আছে, এবং সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্টটাকে চালু করি। ট্রিটমেন্টটা আমাদের যেটা চালু হয় সেটা হচ্ছে স্টোনের যেটা সাইজ থাকে তার উপরেতে নির্ভর করে। বিভিন্ন রকমের মেডিসিন আছে, সেটা বিভিন্ন স্টেজেতে আমরা ইউজ করি। যদি কারুর অল্প সাইজের স্টোন থাকে তাহলে নর্মাল মেডিসিনেই সেটা ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়। যদি কারুর সাইজ একটু বড় থাকে সেখানেতে দেখা যায় যে একটু আমাদের স্ট্রং মেডিসিন দিয়ে সেটাকে আমাদের ক্লিয়ার করতে হয়। কিন্তু হ্যাঁ, স্টোনের যেটা সাইজ থাকবে সেই সাইজ অনুযায়ী আমরা কিন্তু বলে দেবো যে হ্যাঁ আপনার এই স্টোনটা বেরোতে কতদিন সময় লাগবে। অনেক সময় দেখা যায় গেছে যে এরকম আমরা হয়তো টাইম নিয়েছি, কারণ আমরা টাইম নিই এই কারণের জন্য যে একটুখানি সময় লাগে জিনিসটাকে, সেটা অবশ্য এই নয় যে বছর 1 বছর 2 বছর, সেটা নয়, সেটা স্টোনের সাইজের ওপর নির্ভর করবে, সেটা 3 মাস হতে পারে, 4 মাস হতে পারে। এরকম অনেক পেশেন্ট দেখা গেছে যে আমরা হয়তো টাইম নিয়েছি 3 মাস, কিন্তু দেখা গেছে যে 40-50 দিনের মধ্যেই ওনার কিন্তু স্টোন বেরিয়ে গেছে। এরকম বহু প্রমাণ আমাদের কাছে আছে, বহু পেশেন্ট আমাদের কাছে আছে। তো সেই জায়গা থেকে আমরা বলি যে এই কিডনি স্টোনের জন্য কোনো রকম ঘাবড়াবার প্রয়োজন নেই। হ্যাঁ, যদি না এটা ব্লকেজ করে, যদি না এটা ইউরিনারি সিস্টেমটাকে ব্লকেজ করে দেয় এবং আপনার হয়তো 2 দিন ধরে ইউরিনটা পাসই হচ্ছে না, সেই জায়গাটা যদি না যায় তাহলে সেইটাকে নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই। সেটা বিনা অপারেশনেতে আপনার সেটা ভালো হয়ে যাবে, তার জন্য কোনো অপারেশনের প্রয়োজন হবে না। যদি ঠিকঠাক মতো আপনি কথাগুলো শোনেন, ঠিকঠাক মতোগুলো যদি যেভাবে আমরা বলে দেবো যে আপনাকে জল প্রচুর পরিমাণে খেতে হবে বা যা যা আপনার ডায়েট বলে দেবো, সেই জন্যগুলো যদি আপনারা ঠিকঠাক মতো করে পালন করেন তাহলে দেখবেন এই জিনিসটা আপনার কেটে যাবে। এবং আর একটা জিনিস ভাববেন যে আমাদের এই যে স্টোন ফর্মেশনটা হচ্ছে সেটা কিন্তু আমাদের শরীরের মধ্যেই বিভিন্ন রকম মিনারেল, বিভিন্ন রকম সল্ট সেইগুলো দিয়ে হচ্ছে, এবং আমাদের কিডনির ফাংশনটাও সেই জায়গাতে হচ্ছে না বলে হচ্ছে। যদি ধরুন অপারেশন করলেন, এই নয় যে আপনার হবে না, আপনার হতে পারে, কিন্তু আমরা যে পদ্ধতিতে ট্রিটমেন্টটা করি, এই যে আমরা বললাম যে কিছু কিছু জিনিস আমরা ট্রিটমেন্টের পরও আমরা বলে দিই যে এই জিনিসগুলোকে পালন করবেন,
কারণ আমরা যদি আমরা বেসিক সায়েন্সটা দেখি যে কি কারণের জন্য স্টোনটা ফর্মেশন হচ্ছে, সেইটাকে যদি আমরা নর্মালে রাখতে পারি, এই যে আমাদের কিডনির ফাংশনটাকে যদি আমরা নর্মালে রাখতে পারি, যদি আমাদের এই যে ইউরিনের মধ্যে যে মিনারেলসগুলো জমা হচ্ছে, যে সল্ট জমা হচ্ছে, সেইগুলোকে যদি আমরা ফিল্টারিংয়ের মাধ্যমে যদি ইউরিনের মাধ্যমে বার করে দিতে পারি, তাহলে কিন্তু এই জিনিসটাকে আমরা প্রোটেকশন হিসাবেও নিতে পারি যে আমার ভবিষ্যতে জিনিসটা হবে না। তো এই দু ধরনের জিনিসই থাকে, যে যদি আপনি অপারেশন করলেন এটা কিন্তু আবার হওয়ার চান্স থাকে, কিন্তু আমরা বলি যে না, অপারেশনের দরকার নেই, এমনি বেরিয়ে যাবে, এবং ভবিষ্যতে যাতে এটার ফর্মেশন না হয় সেইটার ব্যবস্থা আমরা করব। কীভাবে? যে আমরা ট্রিটমেন্টের পর এই যে ঘরোয়া উপচারগুলো বলে দিই, এই যে ডায়েট বলে দিই, এই যে যোগা বলে দিই, এর মাধ্যমেই আপনার শরীরে যাতে নর্মালভাবে ফিল্টারিং রেট বাড়ে, নর্মালভাবে যাতে আপনার ইউরিন পাস হয়, এবং সেখান থেকে যাতে আমাদের এই মিনারেলস যেগুলো দায়ী আর কি এর জন্য, যে সল্ট দায়ী এই স্টোনের জন্য, সেইগুলো যদি নর্মাল ওয়েতে আমাদের বেরিয়ে যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা কিন্তু অলরেডি প্রোটেকশন নিয়ে নেবো যে আমার এই স্টোন যাতে ফর্মেশন না হয়। একদম, তাহলে সব দিক থেকে কিন্তু আপনার বেনিফিট, আপনি অপারেশন ছাড়া ভালো হতে পারবেন এবং আপনি নিজে দেখতে পারবেন যে আপনার স্টোন বেরিয়ে গেল। আজকেও আমরা দেখানোর চেষ্টা করব যে যারা এনবিপি তে ট্রিটমেন্ট করেছে তারা অপারেশন ছাড়া দেখেছে যে আয়ুর্বেদ কাজ করতে পারে। তবে কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? কলকাতা থেকে বলছি ডাক্তারবাবু, প্রদীপ। হ্যাঁ বলুন, কি সমস্যা? বলছি যে একটু জোরে বলুন না দাদা। হ্যাঁ হ্যাঁ, বলছি যে গোটা গোটা মতো হয়ে যাচ্ছে খাওয়ার পরে। গোটা গায়ে? না, গোটা গায়ে না, পায়ে ডাক্তারবাবু। পায়ে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পায়ে কি হচ্ছে? গোটার মতো বেরোচ্ছে, ওটা কি চুলকাচ্ছে খুব? চুলকাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, বুঝলেন তো? আচ্ছা, কালো হয়ে দাগ হয়ে স্পট পড়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওখান থেকে কি কোনো রকম ছালের মতো উঠছে? না না না, আচ্ছা, ওটা শুধু কি পায়েতেই হচ্ছে? হ্যাঁ পায়ে। আচ্ছা, আর কি সমস্যা? আরাম লাগছে, কি বলুন তো, কালো হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার কথাটা যদিও একটুখানি কেটে কেটে যাচ্ছে, কিন্তু যতটা আমি শুনতে পেলাম যে আপনার যে জায়গা পায়েতে ইচিং হচ্ছে সেই জায়গাটা একটা ব্ল্যাক স্পট পড়ে যাচ্ছে। তো এটা কিন্তু অ্যালার্জির জন্য হতে পারে, এছাড়াও কিন্তু আরো অনেক রোগ আছে, যদি এটা সোরিয়াসিস বলি সেটাও হতে পারে, কিন্তু এইভাবে সেটা আমি জোর গলায় কনফার্ম হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত জিনিসটাকে দেখতে পারবো। তো যেহেতু আপনার কথাটা যতটুকুনি শুনতে পেলাম সেই অনুযায়ী এই দুটো দিক আমি বলতে পারলাম। তো আপনাকে একটা কথাই বলবো যে যদি এটা সোরিয়াসিসের দিকেও যায় বা যদি অ্যালার্জির দিকেও যায়, তার কিন্তু ট্রিটমেন্ট আছে অবশ্যই, কিন্তু যতক্ষণ না পর্যন্ত দেখতে পারবো ততক্ষণ জিনিসটাকে কনফার্ম হওয়া যাচ্ছে না। তো আপনি একবার আমাদের সাথে যোগাযোগ করুন, এসে একবার ক্লিনিক্যালি আমাদেরকে দেখান। আপনি ফোন করুন হেল্পলাইন নাম্বারে, আপনাকে বলে দেবে কোন জায়গাতে গেলে আপনার সুবিধা হবে, সেখানে এসে একবার আমাদের দেখান, আমরা একবার ক্লিনিক্যালি দেখি জিনিসটা। যদি আমরা মনে করি কিছু টেস্ট করিয়ে জিনিসটাকে কনফার্ম করব, সেটা আমরা করিয়ে নেব। তারপরে যদি আমরা ট্রিটমেন্ট দিই, দেখবেন অবশ্যই আপনি সুস্থ হবেন, এবং সেটা অল্প দিনের মধ্যে। এই নয় যে সেই জিনিসটাকে নিয়ে আপনাকে 1 বছর ধরে ট্রিটমেন্ট করতে হবে কিংবা জিনিসটা আবার ফেরত আসবে। সেই জিনিসটাই আমরা করব যাতে আপনি অল্প সময়ের মধ্যে সুস্থ হন এবং ভবিষ্যতে যাতে এই রোগ যাতে ফেরত না আসে। তো একবার যোগাযোগ করুন, অবশ্যই আপনি সুস্থ থাকবেন। একদম, প্রচুর এরকম প্রমাণ আছে দাদা যে আপনাদের মতো স্কিন প্রবলেম বা কিডনির সমস্যা বা আপনার কোনো রকম গুরুত্বপূর্ণ অর্গানের সমস্যা, কোনো ক্রনিক ডিজিজ বা কোনো ক্রিটিক্যাল সমস্যা, সবকিছুর সমাধান মানুষ পাচ্ছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার থেকে। এই দেখুন না, আমরা কিডনিতে স্টোন নিয়ে আলোচনা করছি, আমরা বলছি যে অপারেশনের কোনো প্রয়োজনীয়তা নেই, আমরা প্রমাণ দেখাতে পারি অপারেশন ছাড়া একটা মানুষের স্টোন তার ইউরিনের মাধ্যমে কিন্তু বের হয়ে এসেছে। সেরকম কিছু প্রমাণ আপনাদের সামনে আজকে আরো একবার তুলে ধরবো এবং তারপর ফিরে আসছে অনুষ্ঠানে। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে? আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে।
তখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আপনি কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে এসছেন আপনি আমাদের এনবিপি তে এসছেন একটা পার্মানেন্ট সলিউশনের জন্য। আচ্ছা, আপনি তারপরে আমাদের এখানে ট্রিটমেন্টে চালু করেছেন। হ্যাঁ, হ্যাঁ। করার পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি সুগারের ওষুধ খাচ্ছি না। সুগারের কোনো ওষুধ খাচ্ছেন না? সুগারের আচ্ছা। ওষুধ খাচ্ছি না। আর তারপরে ব্যথার ওষুধ আমি বলতে গেলে বন্ধ করে দিয়েছি। কোনো পেন কিলার বা কোনো ওষুধ খেতে হচ্ছে না এখন? আপাতত আমার কিছু খেতে হচ্ছে না। তাহলে আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মনে করছি। আচ্ছা, আপনি এতে খুশি তো? অবশ্যই। আচ্ছা, এখন আপনি চলে ফিরে বেড়াতে পারছেন, যেখানে আপনার ইচ্ছে মতো যেতে পারছেন? হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা, কোনো কষ্ট হচ্ছে না? আচ্ছা, আমি বয়সও কম না। একদম। তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব যে যে দর্শকরা দেখছে আপনার প্রোগ্রামটা, তাদের জন্য কিছু কি মেসেজ দেবেন? শুনুন, আমার দিক থেকে আমি বলবো যে আমি তো ফুললি স্যাটিসফাইড। এখন আপনারা যদি আপনারা নিজেদের বেটার কিছু মানে আশা করেন, তাহলে অবশ্যই আপনার একবার এনবিপি ভিজিট করুন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল। আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে। এর এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চিকিৎসা করেছিলাম। আচ্ছা, তাতে রেজাল্ট পাইনি। মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা হতো, খুব ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি ব্যথাটা হতো। হ্যাঁ। আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপিতে এসে যে ট্রিটমেন্ট করলেন তাতে রেজাল্ট পেয়েছেন? তো পাথরটা কি এখন বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি। 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে, কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপিতে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাপের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসেছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুন, খুব ভালো লাগবে। না, মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো লাগবে, উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। স্যার, আপনি কোত্থেকে এসেছেন? আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরখেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরখেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল। আচ্ছা, আর থাইরয়েডের সমস্যা ছিল। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্যা নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছিল। আচ্ছা, তারপরে সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, সমস্যার সমাধান হয় কিচ্ছু হয়নি। আচ্ছা, মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, তারপরে আবার হয়েছে। মানে ওষুধটা ছাড়তে পারেননি তখন? না। আচ্ছা, তারপরে আমাদের এনবিপিতে এসে ট্রিটমেন্ট চালু করেছে। আমি দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম। আচ্ছা, শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো মোটামুটি সেরকম আপাতত নেই। গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আজকে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, কিন্তু আগের থেকে ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল সেটা আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের সামর্থ্য আছে তারা আয়ুর্বেদিক এনবিপিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। ঠিক আছে, আমি একদিন অ্যালোপ্যাথিক দেখিয়েছি, আমার টাকাও গেছে, পেশেন্টও সারিনি,
মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেসকে দেখিয়ে? হ্যাঁ সেটাই, আমি স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে। ঠিক এভাবেই কিন্তু মানুষরা ভালো রয়েছে, এবং এভাবে যদি আপনিও ভালো থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কারণ সব থেকে বড় এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের একটা বড় অস্ত্র এটা, যে আপনারা যখন অন্য কোথাও থেকে সঠিক ট্রিটমেন্ট পাচ্ছেন না, যখন আপনারা হতাশ, তখন এনবিপিতে এসে আপনারা ভালো হচ্ছেন। আপনারা বলছেন দীর্ঘদিন মেডিসিন খেয়েছি, দীর্ঘদিন অনেক কিছু পরামর্শ ডাক্তারবাবুদের শুনে চলেছি, কিন্তু তাও ভালো হয়নি, কিন্তু এনবিপিতে এসে আমরা ভালো আছি। এই যে আপনাদের এই কথাগুলো, এটা ব্রহ্মাস্ত্রের মতন কিন্তু কাজ করে এনবিপির জন্য। আপনাদের এই বক্তব্যগুলোর জন্য বা আপনাদের এই ভালো ফিডব্যাকগুলোর জন্য কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটি চেম্বারে এত মানুষের কিন্তু ভিড় থাকে। অনেক সময় মানুষ বিরক্ত হয়ে যায়, আর কতক্ষণ বসবো, আর কতক্ষণ পরে ডাক্তারবাবুর সামনে যেতে পারবো, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারবো। কিন্তু কি করা যাবে বলুন, যেখানে ভালো ট্রিটমেন্ট পাওয়া যায় সেখানে তো একটু ভিড় নিশ্চয়ই হবে। একটুখানি ভিড়কে আপনাকে অবশ্যই মাথায় রেখে আসতে হবে, একটুখানি সময় হাতে নিয়ে যোগাযোগ করতে হবে। আজকে আমাদের সঙ্গে ডক্টর এই হালদার রয়েছে। কিডনিতে স্টোন হওয়ার কারণ, সিমটমস, এইসব বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। তবে তার পাশাপাশি ডাক্তারবাবু থেকে আরও একটা কথা বলবো, জানতে চাইবো, অনেকেরই মনে হয় যে আমি তো ঠিকঠাকভাবেই জীবনযাপন করছি, কিন্তু কেন তারপর আমার কিডনিতে স্টোন চলে এলো, কি আমার ভুল ছিল, বা কি আমার শরীরে একটা খামতি ছিল, তার কারণে আমি কিডনিতে স্টোনটা হওয়ার একটা বড় কারণ হিসেবে আমি মানতে পারি। আমরা বারবারই বিভিন্ন রকম যখন রোগ নিয়ে আলোচনা করি, আমরা বারবারই বলি যে এমন কিছু জিনিস থাকে যেগুলো যদি আমরা ডক্টরসকে না জানিয়ে যদি আমরা সেটা ট্রিটমেন্ট করাই, কিংবা তার সাথে সাথে দেখা যায় যে কিছু কিছু রোগ থাকে যদি আমরা সেটাকে কন্ট্রোলে না আনতে পারি, সেখান থেকে কিন্তু আমাদের এই স্টোন ফর্মেশনের একটা কারণ থাকে। যেমন প্রথমেই আমরা বলি যে আমাদেরকে প্রচুর পরিমাণে খেতে হবে, কিন্তু দেখা যায় যে অনেকেই খুব জলের ইনটেকটা খুব কম করে। আমি এটা নিয়ে আসছি, ফোনটা ধরে নিই। একদম একদম এই বিষয়গুলো নিয়ে পরপর করে আলোচনা করব, মনোযোগ সহকারে শুনবেন। তবে কি আছেন দেখবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কার্তিক দাস বলছি। কোথা থেকে বলছেন কার্তিক বাবু? বর্ধমান থেকে। বর্ধমান থেকে, বলুন কি প্রবলেমের জন্য ফোন করলেন? হ্যাঁ, প্রবলেম হচ্ছে আমার, মানে এই রোদে বেরালে প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা হয়। মাথা যন্ত্রণা হয়, আচ্ছা আচ্ছা। মাথা যে যন্ত্রণা হয় সেটা কি একটা দিক যন্ত্রণা হয় মাথা? না না না, পুরো মাথাটাই যন্ত্রণা করে। শুধুমাত্র রোদে বেরোলেই হয় তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর সাথে সাথে কি আপনার কোনো রকম সর্দি, হাঁচি, কাশি এই জিনিসগুলো থাকে? হ্যাঁ 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 আছে। ঠিক আছে, আপনার সাইনাসের প্রবলেম আছে, ঠিক আছে? আপনি শুনতে থাকুন, যেটা করতে হবে। আপনার যেটা প্রবলেম সেটা হচ্ছে সাইনাসের প্রবলেম, একদম কনফার্ম। তো এর ট্রিটমেন্ট অবশ্যই দরকার, কারণ এটা যদি পরবর্তী ক্ষেত্রে বাড়তে থাকে তো কি হবে, এই যে আপনার মাথা ব্যথা যেটা আপনার রোদে বেরোলে হচ্ছে, সেটা কিন্তু আস্তে আস্তে সারাক্ষণই থাকবে। এই জিনিসটা কিন্তু খুবই অসহ্যকর একটা ব্যথা। আশা করছি আপনি বুঝতেই পারছেন যে আপনার যখন মাথা ব্যথাটা হয় তখন কতটা পরিমাণে আপনার কষ্ট হয়, সেটা আপনিও জানেন, এবং ভবিষ্যতে কিন্তু এর থেকে আরও বেশি বাড়বে। তো এটা ট্রিটমেন্ট করাতে হবে, ট্রিটমেন্ট অবশ্যই আছে। ট্রিটমেন্টটা এমনভাবে করাতে হবে যাতে জিনিসটা সম্পূর্ণভাবে নির্মূল হয়। সাইনাসের কারণ যেটা থাকে সেই কারণটাকে যদি আপনি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করান তাহলে কিন্তু এই ব্যথাটা আপনি কমে যাবে। কিন্তু যদি আপনি শুধু মাথা ব্যথার জন্য ট্রিটমেন্ট করেন, যে আমার মাথা ব্যথা হচ্ছে একটা ওষুধ কিনে খেয়ে নিলাম, মাথা ব্যথাটা কমে গেল, তাহলে কিন্তু ভেতর ভেতর সাইনাসটা আরও বাড়তে থাকবে। তো আপনি বর্ধমান থেকে বলছেন, বর্ধমানেতেই আমাদের চেম্বার আছে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে এসে একবার যোগাযোগ করুন। আপনাকে হয়তো 1 থেকে 2টো ব্লাড টেস্ট দেওয়া হবে সেটাকে আরও কনফার্ম করার জন্য। তো তারপরে দেখবেন যে আপনাকে যখন মেডিকেশনের মধ্যে রাখা হবে, ডে বাই ডে আপনি ইমপ্রুভ করবেন, এবং যে সময়টা বলে দেওয়া হবে তার মধ্যেই আপনি সুস্থ হবেন। এবং ভবিষ্যতে আপনি এটা যাতে না আসে তার জন্য যে যে জিনিস আমরা বলে দেবো, যে যে গাইডলাইনগুলো বলে দেবো, সেইগুলো যদি মানেন তাহলে কিন্তু এই সাইনাসের প্রবলেমটা আপনার ভবিষ্যতে কিন্তু আসবে না। একদম। তবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক নিয়ে ডাক্তারবাবু বলছে যে কি কি ভুল আমাদের যার কারণে কিডনিতে স্টোন তৈরি হতে পারে। সেটাই ফার্স্ট হচ্ছে, যেমন আমাদের এক্সেসিভ পরিমাণে জল আমাদের খেতে হবে, এবং তার সাথে সাথে দেখা যায় যে আমরা বিভিন্ন যখন টপিক নিয়ে আলোচনা করি, যদি আমরা এক এক করে টপিক ধরি, যে আমরা অনেক সময় কি হয়, আমরা পেটের প্রবলেম নিয়ে যখন আলোচনা করি, যে অনেকে ফোন করেন
পেটের প্রবলেম হচ্ছে, গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, তো ওনারা কী করেন যে বারবারই বললেন যে না আমরা কোনো রকম টেস্ট করাইনি, কি কারণ জানি না, আমরা দোকানে যাই, গিয়ে গ্যাসের ওষুধ কিনি এবং খেয়ে নিই এবং সেখানেতে ঠিক থাকি, কিছুদিন ঠিক থাকি, আবার গ্যাসের ওষুধ খাই, আবার ঠিক থাকি। কিন্তু এই যে জিনিসটা এক্সেসিভ, যদি আমরা কোনো রকম গ্যাস্ট্রোইন্টেস্টিনালের যদি কোনো রকম মেডিসিন আমরা অহেতুক কারণে যদি নিই, বিশেষ করে গ্যাসের ওষুধ যদি আমরা রেগুলার বেসে অভ্যেসের মধ্যে রাখি, সেখান থেকে কিন্তু আমাদের এই স্টোনের একটা ফর্মেশন আসে। এছাড়া যে এই আমি বললাম যে ভিটামিন সি আমাদের কি হয়, অনেক সময় আমরা আমাদের একটু মুখেতে কোনো রকম ঘা হলো কিংবা কোনো রকম প্রবলেম হলো, সেখানেতে আমরা গিয়ে ভিটামিনের ওষুধ নিয়ে নিই কোনো উইদাউট কিছু না জানিয়ে, এবং তার সাথে সাথে কিছু কিছু ডায়েট থাকে, সেইগুলো যদি আমরা এক্সেসিভ পরিমাণে নিই, যদি আমরা আমাদের শরীরের মধ্যে প্রবলেম আসছে, বিভিন্ন জায়গায় আমাদের র্যাশ বেরোচ্ছে, সেই জিনিসগুলো যদি থাকে, তাও আমরা কিন্তু কোনো রকমভাবে কনসাল্ট না করে আমরা দেখছি যে কোনো রকম অ্যান্টিহিস্টামিক যেটা আমাদের অ্যালার্জির জন্য ওষুধ, সেটা আমরা নিচ্ছি, সেখান থেকেও কিন্তু এটার ফর্মেশন আসতে পারে, স্টোনের ফর্মেশন। এছাড়া এই যে আমরা বলি যে যাদের খুব ব্যথার হয়, যাদের অস্টিওআর্থারাইটিসের হয়, অনেকে কি করে যে আমাদের শরীরে ব্যথা হচ্ছে, আমরা দোকান থেকে গিয়ে একটা পেন কিলার কিনে নিয়ে খেয়ে নিই, তার সাথে সাথে ওখান থেকে কি দেয়, একটা ক্যালসিয়ামের ওষুধ দেয়। তো সেখান থেকে কিন্তু আমাদের এই ফর্মেশনটা হয়, কারণ ভিটামিন ডি যদি আমরা অহেতুক কারণের জন্য যদি ভিটামিন D3 আমরা নিই, সেই ভিটামিন D3 থেকে কিন্তু আমাদের স্টোনের ফর্মেশন আসে। আর যেটা বড় জিনিস সেটা হচ্ছে আমাদের প্রেশারেরও যেরকম ওষুধ আমরা যদি লং টাইম খাই, প্রেশার যদি কন্ট্রোলে না থাকে, সেখান থেকেও হতে পারে। তার সাথে সাথে বড় জিনিস যেটা হচ্ছে সুগারের ওষুধ যদি আমরা লং টাইমভাবে ইউজ করি, কিংবা যদি সুগার আমাদের কন্ট্রোলে না থাকে ওষুধ খাওয়ার পরও, তাহলে কিন্তু আমাদের এই স্টোনের ফর্মেশনটা আসে। তো এই হচ্ছে কারণ বিভিন্ন রকম, এছাড়াও আরো আছে। ফোনটা ধরে নিন। একদম অবশ্যই। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি নন্দিনী শেখ বলছি, কলকাতা থেকে। কলকাতার কোথা থেকে ম্যাডাম? ইস্পাত থানা থেকে। আচ্ছা, বলুন কি প্রবলেমের জন্য ফোন করছেন? আমার পুরো ঘাড় থেকে পায়ের তলা অবধি খুব যন্ত্রণা, আর মানে অসহ্য যন্ত্রণা হচ্ছে কোমরে আর ঘাড়ে। আচ্ছা, কোনো ডক্টর দেখাচ্ছেন তো নিশ্চয়ই? ডক্টর দেখিয়েছিলাম, আমি তো রিপোর্টও করিয়েছেন, স্পন্ডালাইটিস খুব বেড়ে গেছে। আচ্ছা, ডাক্তারবাবু বলছেন মানে আপনার স্পন্ডালাইসিস হয়েছে, সেটা আপনার ডায়াগনোসিস হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি মেডিসিন খাচ্ছেন, আপনার জিনিসটা বাড়ছে, ঠিক হচ্ছে না? না, মানে এত চিন্তা হচ্ছে যে কাজ করা যাচ্ছে না, মাথা দিচ্ছে না আমার। দেখুন, আপনার স্পন্ডালাইসিস যেহেতু হচ্ছে, আমি এটা নিয়ে একটু বলছি, আপনি এটা শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। এই যে আপনি বলছেন যে আমি ওষুধ খাচ্ছি, আমি ঠিক নেই, আমার জিনিসটা বাড়ছে। আগে আপনাকে জিনিসটা জানতে হবে যে আপনি কি ওষুধ খাচ্ছেন। আপনি স্পন্ডালাইসিসের ওষুধ খাচ্ছেন বা না আপনি ব্যথার ওষুধ খাচ্ছেন। কারণ আপনি দেখবেন, যদি আপনি দেখেন, আপনাকে হয়তো ব্যথার ওষুধ, সাথে একটা নার্ভের ওষুধ, সাথে একটা ক্যালসিয়ামের ওষুধ, এই ওষুধ হয়তো আপনাকে দিয়েছে, কিন্তু মেনলি যেটা স্পন্ডালাইসিস, সেই স্পন্ডালাইসিসের কিন্তু ট্রিটমেন্টটা করতে হবে, তবে কিন্তু আপনার এই ব্যথা যন্ত্রণা কমবে। আপনার ব্যথা যন্ত্রণাটা সারাক্ষণ আছে, এই কারণে আপনার স্পন্ডালাইসিস যে মেন রোগ ডায়াগনোসিস হয়েছে, সেই রোগটা আছে। তাহলে আপনাকে যেটা ট্রিটমেন্ট করতে হবে, সেটা স্পন্ডালাইসিসের ট্রিটমেন্ট করতে হবে, তবে কিন্তু আপনার এই ব্যথা যন্ত্রণা এই জিনিসগুলো আলটিমেটলি কমে যাবে। এর জন্য আলাদা করে কোনো রকম কিছু ওষুধ খাবার প্রয়োজন নেই। তাই যেহেতু আপনি দেখছেন যে আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন কিন্তু আপনি সুস্থ হচ্ছেন না, তাহলে জানবেন যে আপনার লাইন অফ ট্রিটমেন্টটা ঠিক হচ্ছে না, তাহলে তো এতদিনে আপনি সুস্থ হয়ে যেতেন। তো যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি এখান থেকে সুস্থ হবেন, সম্পূর্ণভাবে আপনি ভালো থাকবেন, অবশ্যই সেখানেতে আমরা আছি। আমরা যেটা ট্রিটমেন্ট করি, আমরা যেটা কজ তার ট্রিটমেন্ট করি, সিমটমের ট্রিটমেন্ট করি না। এই যে বললাম স্পন্ডালাইসিস, ওটার জন্য ট্রিটমেন্ট করতে হবে। এর জন্য দরকার দুটো জিনিস, যেরকম আমাদের বিভিন্ন রকম ওষুধ আছে, এবং তার সাথে সাথে দরকার আপনার পঞ্চকর্ম থেরাপি। এই পঞ্চকর্ম থেরাপি এবং মেডিসিন, এই দুটো যদি আপনি একসাথে নিয়ে নিতে পারেন, তাহলে যেমন এই সময় আপনি যে জায়গায় আছেন সেখান থেকে যেমন ভালোও হবেন, ভবিষ্যতে যাতে এই জিনিসটা না আসে সেইটার থেকেও কিন্তু আপনি আগে থেকে সেইটার প্রোটেকশন হিসাবে নিয়ে রাখতে পারবেন। কারণ যেহেতু আপনার পঞ্চকর্ম হবে, ডিটক্সিফিকেশান হবে, শরীরের টক্সিক জিনিসগুলো বেরোবে, এর ফলে কি হবে, ভবিষ্যতে আপনার এই স্পন্ডালাইসিস জাতীয় রোগগুলো আর আসবে না, এবং এখন তো আপনি ভালো থাকবেনই।
এবং তার জন্য আপনাকে একবার যোগাযোগ করতে হবে। আপনার কাছে যদি কোনো রিপোর্টস থাকে বা এখন কারেন্ট যদি আপনি কোনো রকম ট্রিটমেন্টের মধ্যে আছেন, সেই সমস্ত ট্রিটমেন্টের কাগজপত্রগুলো একবার নিয়ে আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন। দেখবেন আমরা বলে দেবো কত সময়ের মধ্যে আপনি সুস্থ হবেন এবং ভবিষ্যতে কিভাবে ভালো থাকবেন সেই ব্যবস্থাও করে দেবো। একদম, আমাদের প্রত্যেকটি জায়গায় এতগুলো চেম্বার রয়েছে এবং প্রত্যেকটি চেম্বারে এত মানুষের ভিড় থাকে এবং সেই ভিড়ের মধ্যে কোথাও এই যন্ত্রণার হাহাকারটা কিন্তু সব থেকে বেশি থাকে, অস্থির যন্ত্রণা, যেটা মারাত্মক একটা সমস্যা। তো এই সমস্যা যখন আপনারা ডাক্তারবাবুদের কাছে এসে বলেন, ডাক্তারবাবুরাও কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটা দিন, যেহেতু আমাদের সংস্থার নামই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, রিসার্চ করছেন, ভাবনা চিন্তা করছেন যে কিভাবে আপনাদের এই সমস্যা থেকে বের করা যায় আরও বেশি তাড়াতাড়ি। সেই প্রচেষ্টায় কিন্তু ডাক্তারবাবুরা অবশ্যই নিজেদের উত্তীর্ণ করতে পেরেছেন এবং সে কারণে অস্থির সমস্যা নিয়ে যারা আসছেন তারা নিজে মুখে স্বীকার করছেন, আগে আমার সমস্যা কি ছিল, বর্তমানে আমি কত ভালো আছি। এই দুদিন আগে দেখুন শিলিগুড়ির একজন পেশেন্ট বলল যে একসময় আমি হাঁটতে পারতাম না, কিছুদিনের ট্রিটমেন্টের পর মনে হচ্ছে আমি এখন দৌড়তে পারবো, সেই কনফিডেন্স তার মধ্যে তৈরি হয়েছে। এই কনফিডেন্স আপনিও পাবেন, শুধুমাত্র যোগাযোগ করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন 9830235527 বা 37-এ। আজকে আমরা কিডনির সমস্যা নিয়ে কথা বলছি এবং কিডনির সমস্যা তো অনেক কিছু হয়, তার মধ্যে কিডনিতে স্টোন। কিন্তু কোথাও আমরা কিন্তু আমরা খুব সাধারণ মানুষ হিসেবেও জানি যে সুগার বা ডায়াবেটিসের সাথে কিডনির একটা ওতপ্রোত সম্পর্ক আছে। তার মানে ডাক্তারবাবু যেটা বললেন শেষ কথাটা, সেটা সূত্র ধরে এটাও বলতে পারি যে কিডনিতে যদি স্টোনও হয় তার সাথেও সুগারের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। অবশ্যই, কারণ কিডনির সমস্যার সাথে যদি আমরা দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের সুগার যদি কন্ট্রোলে না থাকে এবং যদি দীর্ঘদিন ধরে সুগারের ওষুধ খায়, সেখান থেকে কিডনির দুটো সমস্যা, এক হচ্ছে ইউরিয়া ক্রিয়েটিনিন যেরকম বাড়তে থাকে এবং যেটা আমরা সিকেডি বলে দেখি, ক্রনিক কিডনি ডিজিজ, তার সাথে সাথে এই স্টোনের ফর্মেশনও কিন্তু থাকে। কারণ লং টাইম কিছু মেডিসিন থাকে, তার কিছু এফেক্ট থাকে, সেখান থেকে যদি আমাদের কিডনির ফাংশনটাও ঠিকঠাক মতো না হয়, তাহলে কী হয়, আমাদের ফিল্টারিংটা ঠিকঠাক মতো হচ্ছে না এবং সেই ওষুধের অ্যাকশান হিসাবে কি হয় যে আমাদের ইউরিনের মধ্যে এই যে বললাম যে ব্যাড মিনারেলস, সল্ট, এই জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলো জমা হতে থাকে, সেখান থেকে এইটার ফর্মেশন হয় এবং সেটা কিন্তু সুগারের লং টাইম যদি মেডিসিন চলে। তো সেই কারণে বলবো যে সুগার জিনিসটাকেও কিন্তু কন্ট্রোলে রাখা দরকার। শুধুই যেমন কিডনির সমস্যার কথা বলছি, আমরা আমাদের বিভিন্ন রকম যে অর্গান আছে সেখানেও কিন্তু আমাদের এফেক্ট পড়ে, যেমন প্রেশার সেরকম সুগারটা মারাত্মক। এই কারণের জন্য বলছি যে এখন ম্যাক্সিমাম পেশেন্টদের ক্ষেত্রে দেখা গেছে, কারণ আমরা তো সব জায়গাতে পেশেন্ট দেখছি, যে অনেকে কি করেন যে হ্যাঁ ঠিক আছে সুগার আছে, একটু বেশি আছে, তাতে কোনো যায় আসে না, ওই যা ওষুধ খাচ্ছি ওটাকেই খেয়ে যাই লং টাইম, এদিক ওদিক আর কোনো রকম কোনো প্যাথিতে না গিয়ে ওনার সুগার কিন্তু কন্ট্রোলে নেই, কিন্তু দেখা গেছে যে ওনার একটা গাফিলতি জিনিসটা আছে যে হ্যাঁ ঠিক আছে এরকমভাবে চলুক। তো সেখান থেকে কিন্তু আমাদের বিভিন্ন রকম প্রবলেম আসে। তো সেই কারণে বলবো যে সুগারটাকে অবশ্যই কন্ট্রোলে রাখবেন, কারণ কন্ট্রোলে না রাখলে বিভিন্ন রকম প্রবলেম হবে, তার সাথে সাথে এই কিডনি স্টোনেরও একটা সমস্যা থাকে। একদম তাই, আপনাকে সচেতন হতে হবে। আপনার শরীরে যে কোনো ধরনের সমস্যা যদি আসে, সেই সমস্যা থেকে কিন্তু নিজেদেরকে কিন্তু বের করতে হবে এবং সে কারণে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের নিশ্চয়ই যোগাযোগ করতে হবে এবং নাম্বারগুলো নিশ্চয়ই নোট করেছে 9830235527 বা 37। তার পাশাপাশি একটু জানিয়ে রাখবো, চেম্বার কিন্তু বহু জায়গায় রয়েছে, যেমন অনেকেই বলছেন কলকাতা থেকে ফোন করছি। কলকাতা মানে আমাদের কিন্তু মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, হেড অফিস, সেখানে সপ্তাহে 2 দিন সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের পেয়ে যাচ্ছেন। লাঞ্চটাউন, সেখানে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনাদের জন্য কিন্তু চেম্বার থাকে, সেখানেও যোগাযোগ করতে পারেন। আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই শোভাবাজার চেম্বারটা এই জন্য গুরুত্বপূর্ণ, যারা মেট্রোয় যাতায়াত করতে পছন্দ করেন বা মেট্রো ফ্যাসিলিটিটা যাদের রয়েছে, তারা শোভাবাজার বা ল্যান্সটাউন চেম্বারটা তাদের জন্য খুব সুবিধা। শোভাবাজার চেম্বার তো একেবারে মেট্রোর পাশে এবং তার পাশাপাশি খিদিরপুর, যাদের মনে হচ্ছে বেহালার দিকের বন্ধুরা, তারা খিদিরপুরে কিন্তু যোগাযোগ করতেই পারেন বা আপনার যদি মনে হয় খিদিরপুর সুবিধা, যোগাযোগ করুন। এছাড়া আপনাদের জন্য বলবো যে হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে চেম্বার রয়েছে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় যোগাযোগ করুন। প্রত্যেক বৃহস্পতিবার ডাক্তারবাবুরা কিন্তু থাকেন, ডক্টর বি শর্মা থাকেন, ডক্টর এ হালদার থাকেন, কখনো ডক্টর এস ঘোষাল থাকেন, কখনো ডক্টর এন ভট্টাচার্য বা অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকরাও কিন্তু অবশ্যই সেই চেম্বারে থাকেন। বলে রাখবো বোলপুরের কথা, বোলপুরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। মালদা,
রায়গঞ্জ, গঙ্গারামপুর, শিলিগুড়ি, কোচবিহার অর্থাৎ সমস্ত নর্থ বেঙ্গল জুড়ে কিন্তু আপনারা মূলত পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। কখনো কখনো ডক্টর বি শর্মাকেও আপনারা কিন্তু পান, সেটা হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন বা হেল্পলাইন নাম্বার থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এছাড়া আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই গুয়াহাটিতে ডক্টর বি শর্মাকে, বহরমপুর এবং কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, হেরিয়াতে ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, হলদিয়াতে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, অনেক জায়গায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন। একটু ফোন করে নেবেন, আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই। তার পাশাপাশি কিন্তু বলবো যে বনগায় কিন্তু সমস্ত ডাক্তারবাবুরাই কিন্তু যান, একটু ফোন করে একটু কথা বলে নেবেন। ডিব্রুগড়ে ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন, মেছেদায় কিন্তু ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন আসানসোলে ডক্টর বি শর্মাকে, বর্ধমানে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই আরামবাগে ডক্টর এ হালদারে কিন্তু থাকেন আরামবাগে, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং বাঁকুড়ায় ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকেও কিন্তু আপনারা পাচ্ছেন, খড়গপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দিল্লি এবং মুম্বাই কিন্তু মূলত থাকেন ডক্টর বি শর্মা, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর বি শর্মাকে। তার পাশাপাশি তো আমাদের কলকাতা এবং হাওড়া চেম্বারগুলো বললাম, আর নতুন চেম্বারগুলো আরেকবার মনে করিয়ে দেবো, গঙ্গাসাগর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং হচ্ছে ধানবাদ। যাদের মনে হচ্ছে এই এলাকাগুলো সুবিধার হবে তারা এখনই হেল্পলাইন নাম্বারে ফোন করে নাম লেখাতে শুরু করে দিন, এবং অবশ্যই জেনে নিন যে কোথায় চেম্বার হবে বা কবে চেম্বার হবে ইত্যাদি সবটাই আপনাদের সহযোগিতা করবে কিন্তু হেল্পলাইন নাম্বারের বন্ধুরা। কিডনিতে স্টোন নিয়ে আমরা আলোচনা করছিলাম, তবে আমরা একেবারে বন্ধুদের এই আশ্বাস দিতে পারি যে অপারেশনের কোনো প্রয়োজনীয়তা নেই, বা কিডনির যে কোনো সমস্যার জন্য এনবিপির চিকিৎসকেরা আছে বন্ধুদের পাশে। অবশ্যই, কারণ কিডনির যে কোনো রকম সমস্যাই হোক, যেমন আমরা বলি যে আমাদের যখন ক্রনিক কিডনি ডিজিজ যেটা আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিং বেড়ে যায় এবং দেখা যায় যে বিভিন্ন রকমের সমস্যা, সেখানে কি হয়, অনেকে বলে যে ডায়ালিসিস করানোর জন্য। তো সেই জায়গা থেকে আমরা বলি যে কোনো রকম ডায়ালিসিসের প্রয়োজন নেই। আমাদের যে ট্রিটমেন্টটা আছে আমাদের সেটা ন্যাচারালভাবে যাতে আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিংটা ব্লাডের মধ্যে কমতে থাকে, কারণ সব কিছুর পেছনে একটা কারণ থাকে যে আমাদের কিডনির যে কটা সমস্যা আছে সেখানে যদি আমরা ধরি এই যে সিকেডির মতো প্রবলেম, সেখানে যদি আমরা বেসিক জায়গাটাতে যাই যে আমাদের এই ইউরিয়া ক্রিয়েটিনিংটা বাড়ছে কী জন্য, যেটার জন্য আমাদেরকে বলছে যে ডায়ালিসিস করাতে। ডায়ালিসিস জিনিসটা কি করাচ্ছে, এই যে আমাদের ব্লাডের মধ্যে যে ইউরিয়া ক্রিয়েটিনিংয়ের এক্সেসিভ যেটা ফ্লুইড এক্সেসিভ যে জিনিসটা বাড়ছে সেটাকে বার করে দেওয়া হচ্ছে, আবার জমছে আবার বার করে দেওয়া হচ্ছে। তো তাহলে কি হচ্ছে যে একটা জায়গাতে সেই জিনিসটা জমছে এই কারণেই যে সেখানেতে ফিল্টারিংটা ঠিকঠাক হচ্ছে না। তাহলে আমরা যদি ফিল্টারিংটাকে ঠিকঠাক করতে পারি তাহলে কি হবে, আমাদের ন্যাচারাল উপায়তে আমাদের ব্লাডের মধ্যে ইউরিয়া ক্রিয়েটিনিংটা জমবে না। তাহলে কি আমাদের না ডায়ালিসিসের প্রয়োজন হচ্ছে, না আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিং আমাদের ব্লাডের মধ্যে বাড়ছে। তাহলে এই রোগটা থেকেও যেরকম আমরা মুক্তি পাবো, এবং ভবিষ্যতে যাতে না হয় তার জন্য যদি প্রোটেকশান হিসাবে আমরা যেভাবে বলে দিই, যেভাবে ডায়েট বলে দিই, যে ঘরোয়া উপাচারগুলো বলে দিই, সেইগুলো যদি আমরা ঠিকঠাক মতো করে নিতে পারি তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে আপনার এই সিকেডির মতো রোগ আসবে না। এছাড়াও আমাদের কিডনির জন্য যে আজকে স্টোন নিয়ে আলোচনাটা করা হলো, স্টোনের জন্য আমরা এই যে বললাম যে স্টোনের পেছনে কারণটা কি, যে আমাদের ক্যালসিয়াম, অক্সালেট আর হচ্ছে আমাদের ইউরিক অ্যাসিড। তো আমরা যদি ঠিকঠাক মতো করে ডায়েটগুলো যদি মেনটেন করি, রেগুলার বেসে যদি আমরা জল ইনটেক করি পরিমাণ মতো, এবং এই যে কয়েকটা রোগের নাম বললাম তার জন্য যে মেডিসিনসগুলো থাকে যেগুলো যদি আমরা ডক্টরসকে না জানিয়ে যদি আমরা ইনটেক করি সেখান থেকে কিন্তু এই স্টোনের ফর্মেশনটা আসে। তাহলে সেই জায়গাগুলো যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের কোনো রকম কিছুর জন্য অপারেশনের প্রয়োজন হচ্ছে না, কোনো কিছুর জন্য আমাদের ডায়ালিসিসের প্রয়োজন হচ্ছে না। আমরা ন্যাচারাল উপায়েতে আমাদের কিডনিটাকে ভালো রাখতে পারবো, ফিল্টারিংটা ভালো রাখতে পারবো। এর ফলে যে কোনো রকম কিডনির রোগ থেকে আমরা যেমন এখন ভালো থাকবো ভবিষ্যতেও ভালো রাখবো। একদম। অনেক ক্ষেত্রে আমরা কোনো সমস্যায় পড়লে ভাবি, এই সমস্যাটা আমার কেন হলো, কেন ঈশ্বর এই সমস্যাটা আমাকেই দিল। আসলে কোথায় সমস্যাটার জন্য আমি বা আপনিই কিন্তু দায়ী। আমাদের কোনো ভুল, সেটা আমরা জেনে করি বা না জেনে করি, তার কারণেই কিন্তু আমাদের জীবনে সমস্যা আসে, আমাদের শরীরের সমস্যা আসে এবং আমাদেরই কিন্তু ভুগতে হয়। তাই যতটা পারবো নিজেকে ভালো রাখবো, ভুল করব না, আর সুন্দর থাকবো, সুস্থ থাকবো। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন?
মেদিনীপুর থেকে বলছি, মেদিনীপুর। চক্রবর্তী কথা বলছি। হ্যাঁ বলুন বলুন, কি সমস্যা? সমস্যা বলতে অ্যাসিডিটি হচ্ছে, মানে অ্যাসিডিটির সমস্যা। ডক্টর দেখিয়েছেন না নিজেই ওষুধ খাচ্ছেন? না, ওষুধ কোনো খাচ্ছি না, ওই অ্যাসিডিটি হয় কিছু খাই না ওই ওষুধটা। মানে আপনার অ্যাসিডিটিটা কতদিন হচ্ছে? এই ধরুন 5-6 মাস। হ্যাঁ, 5-6 মাস মতো। 5-6 মাস। তাহলে 5-6 মাস ধরে আপনার অ্যাসিডিটি হচ্ছে, আপনি এটার জন্য কোনো রকম ট্রিটমেন্ট করাচ্ছেন না? না, করাচ্ছি না, মানে আমি ভাবছি নর্মাল হয়তো। মানে আপনি ওষুধ খাচ্ছেন তাই তো? না, ওষুধও খাচ্ছি না। আচ্ছা, দেখুন বারবারই বলি, আপনি শুনতে থাকুন। এই যে অ্যাসিডিটির প্রবলেম, গ্যাসের প্রবলেম, এটা শুনতে অনেকটা খুব মামুলি জিনিস লাগে, যে হ্যাঁ আমার অ্যাসিডিটি হচ্ছে, আমি কিছুই করছি না, ও নর্মাল ঠিক হয়ে যাবে। এই যে ক্যাজুয়ালিটি যেটা আছে সেটা কিন্তু এইভাবে রাখবেন না। কারণ বারবারই বলি যে এই যে গ্যাস অম্বল যেটা হচ্ছে, তার পেছনে কিন্তু অনেক বড় অর্গানের একটা হাত থাকে। অনেক বড় অর্গান ড্যামেজের জন্য এই জিনিসটা হয়। সেটা দুটো জিনিস, একটা হচ্ছে লিভার আর একটা হচ্ছে স্টমাক। আমরা বারবার ধরে এই জিনিসটা বলে আসছি। কারণ লিভারে যদি প্রবলেম হয়, লিভারে যদি ফ্যাট জমতে থাকে, আপনি দেখবেন ম্যাক্সিমাম যারা গ্যাস অম্বল নিয়ে ফোন করেছেন বা ফোন করেন, ওনারা যদি রিপোর্ট করে থাকেন, ম্যাক্সিমাম পেশেন্ট বলে যে আমার ফ্যাটি লিভার আছে, কেউ বলেন আমার হেপাটোমেগালি আছে। এই কারণের জন্য বলি যে অ্যাসিডিটি ফর্মেশন যেহেতু হচ্ছে, তাহলে এটাকে ফেলে রাখবেন না, এটাকে নিয়ে ট্রিটমেন্ট করান এবং সেটাকে সিরিয়াসভাবে ট্রিটমেন্ট করান। কারণ যদি আপনার লিভার এখন থেকেই এফেক্টেড হয়, তাহলে জানবেন এই যে হেপাটোমেগালি থেকে স্টার্ট হয়েছে, মানে লিভার জাস্ট সাইজ বড় হচ্ছে কিংবা ওখানে ফ্যাট জমছে। আর দুটো স্টেজ আছে মধ্যিখানে, যেখান থেকে একটা হচ্ছে ফাইব্রোসিস, তারপর হচ্ছে সিরোসিস, তারপর হচ্ছে কার্সিনোমা, ক্যান্সার। তাহলে মধ্যিখানে দুটো স্টেপ আছে, সেই স্টেজটা যাতে না যায় তার জন্য ট্রিটমেন্ট করান, সিরিয়াস হন, সুস্থ থাকবেন আপনি অবশ্যই, কিন্তু তার আগে আপনাকে ট্রিটমেন্টটা প্রপার ওয়েতে করতে হবে, ডায়াগনোসিস করে। তাহলে দেখবেন আপনি খুব অল্প সময়ের মধ্যে ভালো থাকবেন। আপনি ভাবতেই পারেন যে ডাক্তারবাবুকে আমাকে ভয় দেখালেন। ভয় দেখালেন না, আপনাকে সতর্ক করলেন। আমাদের এই অনুষ্ঠান আপনাকে সতর্ক করার জন্য। নাহলে আপনিই বলবেন, ইস আমি তো জানতাম না, যদি কেউ জানাতো আমি সাবধান করে নিতাম। আপনাকে সাবধানে রাখার জন্য আপনি যেন ভুল পদক্ষেপ না নেন, এবং যদি কোনো শারীরিক সমস্যা আসে তাহলে তৎক্ষণাৎ আপনাকে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজের ডাক্তারি করবেন না, নিজের অন্যান্য কাজগুলো করুন, ডাক্তারের কাজটা প্লিজ নেবেন না। তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। ভুল কোনো ওষুধ আপনি খেয়ে নেন, তাহলে অবশ্যই সেটা আপনার শরীরে গিয়ে একটা মারাত্মক সমস্যা তৈরি করবে। আজকে এই পর্যন্ত অনুষ্ঠান থেকে বিদায় নেব, তবে পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করব। তবে বারবার বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কোনো প্রয়োজনে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।